প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথন। আজকের আয়োজনে কথা হবে বই নিয়ে, তবে একটু ভিন্ন আঙ্গিকের বই। আমরা ছবি তুলতে অনেকেই পছন্দ করি, আবার প্রিয় মানুষের ছবি দেখতে পছন্দ করি, বিখ্যাত মানুষের ছবি, তাদের ছবির পেছনের হাজারো গল্প। কিন্তু এই গল্পের শুরুটা আসলে কিভাবে হয়েছিল, কোত্থেকে হয়েছিল, এই পুরনো জিনিসগুলো যাদেরকে অনেক বেশি টানে তাদের জন্যই মূলত আজকের আয়োজন আরও বিশেষ হতে চলেছে। এই আয়োজনে অতিথি হিসেবে যিনি আছেন তার কাছ থেকে শুনবো গল্প। শুরুতেই তার সাথে পরিচিত হব। তারও অনেক গুণ, অনেক রূপ। আছেন লেখক, আলোকচিত্রশিল্পী, গবেষক শাহাদাত পারভেজ। শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা, শুভ দুপুর। আমি জানি না ঠিকমতো আপনাকে পরিচিত করে দিতে পারলাম কিনা, তবে আমার মনে হয় পাঠক যারা পড়তে ভালোবাসেন পুরনো দিনের কথাগুলো বা পুরনো জিনিস যতটুকু দিলেন মানে সেটাই তো আমি নিতে পারছি না। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। সম্প্রতি শেষ হলো আমাদের অমর একুশে বইমেলা। ওই যে আমি বরাবরই লেখক প্রকাশক যারা আসেন বলছি যে রেশ কিন্তু এখনো কাটছে না, এবং আমরা চাই না আসলে বইয়ের রেশটা আমাদের কাটুক। তো এই রেশ থেকে জিজ্ঞেস করতে চাই, কেমন ছিল এবারের বইমেলা আপনার জন্য? এবারের বইমেলা অন্য বছরের তুলনায় একটু আলাদা ছিল। এবার মানুষ একটু কম ছিল, তারপরে একটু বর্ণিলতাও কম ছিল। যেমন ধরেন আমি প্রতি বছর বইমেলায় যাই, প্রায় 10-12 দিন যাওয়া হয়। সেই তুলনায় এই বছর আসলে কম যাওয়া হয়েছে, কারণ একটা পরিস্থিতি, একটা মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক, এই সব কিছু মিলিয়ে আসলে অন্য বছরগুলোতে বইমেলাটা ধরেন যেরকম হয় এই বছর একটু অন্যরকম ছিল। আর একজন লেখক হিসেবে কিন্তু আমি সারা জীবন চেষ্টা করেছি, যতদিন ধরে লিখি, যতদিন ধরে আমার বই প্রকাশ হয়, যে বইমেলায় যাওয়ার। কারণ একটা লেখক কিন্তু বাকি 11টা মাস অপেক্ষা করে, মানে একটা মাসের জন্য। সেখানে তার পাঠকের সঙ্গে, অন্য লেখকের সঙ্গে তার দেখা হয়, সাক্ষাৎ হয়। এটা তো মেলার মতো। আর হয় কি যে কোনো মেলায় কিন্তু, মেলা নিয়ে কিন্তু একটা মানে আয়োজন থাকে মানুষের। ধরেন যারা বই তৈরি করে তাদের যেমন এক ধরনের প্রস্তুতি থাকে, যারা বই কিনে বা যারা আসে তাদেরও এক ধরনের প্রস্তুতি থাকে, যে মেলায় যাওয়ার একটা প্রস্তুতি। অনেকে মনে করেন কি যে বই মেলায় খুব ভালো বই হয় না, কিন্তু আমি মনে করি কিছু কিছু ভালো বই কিন্তু হয়। কারণ মেলার জন্য কিন্তু কিছু ভালো জিনিস প্রস্তুত করে, কিন্তু সেটা আমাদের বুঝতে হবে। তো সেই জায়গায় আমার মনে হয় যে বইমেলাটা সবসময় আমার কাছে সুন্দর, আমি সবসময় যেতে চাই। কিন্তু এই বছর কেন যেন খুব বেশি একটা যাওয়া হয়নি, 4 বার গিয়েছি। আচ্ছা, মানে এই তো ভালো মন্দ সবকিছু মিলিয়ে তো আসলে জীবন, এবং সবকিছু ওই নিয়মেই আসলে চলে। তো প্রত্যাশা করব আগামী বছরে আমাদের যে আশা বইমেলার থেকে, সেটা আসলে একটা আরো বিস্তৃত, আরো সুন্দর, আরো 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 সার্বজনীন একটা বইমেলা হোক। ওকে, এবারে বইমেলায় আপনার কি বই এসেছে সেটা নিয়ে একটু জানতে চাই। এবার আমার বইমেলায় যে বইটা বেরিয়েছে তার নাম আলোকচিত্র পুরাণ, মানে বাংলায় ফটোগ্রাফির আদি প্রবন্ধ। আচ্ছা, এই বইটা প্রকাশ করেছে কথা প্রকাশ। এই বইটা নিয়ে আমি একটু বলতে চাই, এই যদি বাংলার ফটোগ্রাফির যদি কেউ আতুরঘরটা বুঝতে চায়, তাহলে এই আলোকচিত্র পুরাণের দিকে আসলে নজর দিতে হবে। কেন বললাম? যে ধরেন আমাদের বাংলা সাহিত্যের যখন যৌবনকাল, আমি বাংলার জাগরণের কথা বলছি, সে সময়ে কিন্তু ফটোগ্রাফি কিন্তু একটা কি বলে শিল্প মাধ্যমে কেবল হামাগুড়ি দিচ্ছে। এই নবতর শিল্প মাধ্যমটাকে ধরেন বাংলার শিল্পচর্চার অবিচ্ছেদ্য অংশ হিসাবে যে মানুষগুলো মানে ফটোগ্রাফিকে দাঁড় করানোর চেষ্টা করলেন, মানুষের নজরে নিয়ে আসার চেষ্টা করলেন, সেই মানুষগুলোকে আমি বেসিক্যালি পূজা করার চেষ্টা করেছি, তাদেরকে আমি প্রার্থনা করার চেষ্টা করেছি। দেখেন যে 1885 সাল থেকে শুরু করে দেশভাগের পূর্ব পর্যন্ত, মানে 1945 পর্যন্ত, এই 6 দশকে যতগুলো সাময়িক পত্র বেরিয়েছে, সেখানে যে সমস্ত মনীষীরা ফটোগ্রাফি নিয়ে লিখেছেন, ওই রকম 31টা প্রবন্ধ আমি খুঁজে পেয়েছি, এবং সেখান থেকে নির্বাচিত 26টি প্রবন্ধ দিয়েই আলোকচিত্র পুরাণ। তো এই আলোকচিত্র পুরাণ করতে গিয়ে আমি কী করেছি, সেখানে আমি একটা 6500 ওয়ার্ডের একটা ভূমিকা লিখেছি। আচ্ছা, তারপরে প্রবন্ধগুলো যারা লিখেছেন, অমৃতলাল বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ ঠাকুর, আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, উপেন্দ্র কিশোর, সুকুমার রায়, মানে সত্যজিতের বাবা দাদা থেকে শুরু করে গোলাম কাসিম ডেডি পর্যন্ত বা নরেন্দ্র মিত্র পর্যন্ত, এই সমস্ত মনীষীদের লেখাগুলো এটার মধ্যে আছে। যেই জায়গায় যেখানে এই লেখাগুলো ছাপা হয়েছে এবং তাদের নামেই এই লেখাগুলো কিন্তু এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এবং দেখবেন যে বাংলায় অনেক ফটোগ্রাফি নিয়ে লেখা হয়, ভুলভাল লেখা হয়। যারা ভুলভাল লিখেন
আমি তাদেরকে অনুরোধ করব যে এই বইটার দিকে নজর দেন, তাহলে আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারবেন। এবং নজর মানেই হচ্ছে যে খুব সূক্ষ্মভাবে দিতে হবে, নতুবা একটা বই উল্টালে কিন্তু আপনি বইয়ের আসলে নির্যাসটা পাবেন না। তো এবং এই বইয়ে আপনার ৭৮টা ছবি বিভিন্ন পত্রিকা ঘেঁটে দেশি বিদেশি বিভিন্ন লাইব্রেরি থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে, যেগুলো আমাদের একদম অদেখা। দেখেন বাংলায় প্রথম ফটোগ্রাফির প্রবন্ধটা কেমন ছিল, ভাষা কি ছিল, সেগুলো কিন্তু বাঙালি এতদিন দেখে নাই। ১৪০ বছর আগে, ১২০ বছর আগে আমি চেষ্টা করেছি তাদেরকে খুঁজে বের করার এবং তাদের জিনিসগুলোকে নতুন পাঠকের কাছে তুলে ধরার জন্য কিন্তু আমি দিন রাত পরিশ্রম করে আমি আলোকচিত্র পুরাণ নির্মাণ করার চেষ্টা করেছি। এটা তো পুরোদস্তুর একটা গবেষণাধর্মী বই, এবং আপনি বলছিলেন যে কত কিছু আপনাকে আসলে কালেক্ট করতে হয়েছে। এই বই লেখার জার্নি কতদিন ধরে শুরু করেছেন আসলে? আমি আসলে ফটোগ্রাফি নিয়ে টুকটাক লিখি ২০০১ থেকে। ২০০৮ থেকে আমি আসলে সিরিয়াসলি ফটোগ্রাফি নিয়ে, বিশেষ করে পূর্ব বাংলার ফটোগ্রাফির ইতিহাস নিয়ে আমি কাজ শুরু করেছি। এবং আমার কাছে মনে হয় কি জানেন, আমার খুব অবাক লাগে, মাঝে মাঝে আমার চোখ দিয়ে ধরধর করে পানি আসে, যে এই যে মনীষীরা বাংলার ফটোগ্রাফিকে নিয়ে এত কাজ করে গেলেন, তাদের কেউ আমরা মনে রাখিনি, তাদের কাজগুলোকে আমরা কেউ সামনে আনার চেষ্টা করিনি। তো যার ফলে আমার কাজ হচ্ছে যে যারা এই কাজগুলো করলেন তাদেরকে মানুষের সামনে তুলেই ধরতে হবে, এবং এটাকে আমি পবিত্র দায়িত্ব হিসেবে নিয়েছি। এবং যার ফলে আমি ঘুমাইতে পারি না, এবং যতদিন পর্যন্ত তাদেরকে ধরেন আমি বাংলার ফটোগ্রাফির পূর্ণাঙ্গ ইতিহাসটা না লিখতে পারবো, ততদিন পর্যন্ত আমার ধরেন অস্থিরতা কাজ করবে। এখন পর্যন্ত ফটোগ্রাফি নিয়ে আপনার উল্লেখযোগ্য বইগুলো কি কি ছিল? ধরেন আলোকচিত্র পুরাণের কথা তো বললাম। তো এর আগে গত বছর বেরিয়েছে একজন সাইদা খানম। আপনি জানেন যে একজন সাইদা খানম হচ্ছে বাংলাদেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী। উনি হচ্ছেন আমার কাছে অনুপ্রেরণাময়ী এক নারী, যিনি অন্ধকারের মানে দূর করে যিনি আলো নিয়েছেন, বেগম রোকেয়ার উত্তরসূরি যিনি, তাকে নিয়ে আমি একটা বই লিখেছি, তার নাম একজন সাইদা খানম। মানে তিনি অনন্য সাইদা খানম। বাংলাদেশে অনেক নারী আছেন, কিন্তু তার মতো যোদ্ধা নারী খুব কম। তো সেই নারীকে নিয়ে আমি একটা বই লেখার চেষ্টা করেছি, যেটা করেছে পাঠক সমাবেশ। সেই বইটা গত বছর পাঠক সমাবেশের সিগনেচার বুক ছিল। আচ্ছা। এবং আপনি ভেবে অবাক হবেন, আমি যখন ফটোগ্রাফি নিয়ে লিখতে শুরু করি তখন আমি ভাবলাম কে আমার বই পড়বে। যখন দেখি যে একজন সাইদা খানম মানুষ লাইন ধরে কিনে, তখন আমার মনে হয় যে আমি যা করি তা একেবারে বিফল না, একেবারে ব্যর্থ না। ধরেন এর আগে ২০২১ সালে আমার বেরোয় ড্যাডি সমগ্র 4 খণ্ডের, যদি আপনি পাল্লায় ওজন দেন 3 কেজি ওজন। কি আছে এই ড্যাডি সমগ্রে? গোলাম কাসিম ড্যাডি হচ্ছে সেই মানুষটা, তার নাম গোলাম কাসিম, উনি হচ্ছেন সব ফটোগ্রাফারের পিতাস্বরূপ, উনি ড্যাডি বলা হয় থাকে। তো এই ড্যাডি হচ্ছে উনি প্রথম বাঙালি মুসলমান ছোট গল্প লেখক আধুনিক ধারার। উনি হচ্ছেন প্রথম বাঙালি মুসলমান ফটোগ্রাফার, যার হাত ধরে এদেশের ফটোগ্রাফির শিক্ষা চর্চার ভিত তৈরি হয়েছে, যার হাত ধরে এদেশের ফটোগ্রাফির সাংগঠনিক ভিত তৈরি হয়েছে। তো এই কারণেই উনি ড্যাডি, গোলাম কাসিম ড্যাডি। উনি ধরেন ১৯১৮ সালে মানে লেখালেখি শুরু করেন। উনি ১৯১২ সালে মানে কি বলে যে ছবি তোলা শুরু করেন। ১৯৫১ সালে এই দেশে ট্রপিক্যাল ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি করেন। ১৯৬২ সালে উনি ক্যামেরা রিক্রিয়েশন ক্লাব করেন। তো আপনি বুঝতে পারছেন যে আজকে যে বাংলাদেশের ফটোগ্রাফির জমিন যে সমগ্র শিল্প দুনিয়ায় কত বড় জায়গা করে নিয়েছে, তো সেগুলোর মূল মানুষ তো তারা। আমি তো তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করি। আমি আসলে কি করি জানেন, আমি প্রতিদিন আমার আত্মার সঙ্গে আমি আসলে চাষবাস করি, করে করে খুঁড়ে 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 যেগুলো অন্ধকারে ইতিহাসের আবিলতায়, স্মৃতির আবিলতায় যেগুলো হারিয়ে গেছে, সেগুলোকে আমি একটু নতুন অবয়বে মানুষের সামনে তুলে দিয়ে যেতে চাই। একদমই তাই। আমরা এরপরে আরও কিছু বই নিয়ে শুনতে চাই, কারণ আপনারা প্রকাশিত গ্রন্থের সংখ্যা তো এখন পর্যন্ত 18টি সম্ভবত। তো আরও কি কি ছিল? আমি একদম স্ট্রেট আমার কাজকে 2 ভাগে ভাগ করি। এই যে আমি যা করি, আমি আমার জন্মের যে প্রত্যেকটা মানুষের জন্মের একটা দায় থাকে, আমি দায় পরিশোধের চেষ্টা করি।
আপনার দায়টি কি ছিল, কি মনে হয় আপনার? আমার দায় হচ্ছে যে আমি যেখানে বড় হয়েছি, মুন্সিগঞ্জের গজারিয়া, যেখানকার আলো বাতাসে আমি বড় হয়েছি, এটা নিয়েও তো আপনি বই লিখেছেন। আমি চেষ্টা করেছি যে আমার শেকড়টাকে খোঁজার। সে বইটির নাম কি ছিল? তার নাম শেকড়ের খোঁজে। আচ্ছা। এই বই আমি আমার নিজের টাকায় বের করেছি। তখন তো আমার বই কেউ বের করবে না, আমাকে কে পাত্তা দিবে বলেন? নিজের টাকায় বই করে আমি মানুষকে দিয়ে দিয়েছি, মানুষের কাছে গিয়েছি, মানুষ আমাকে তত্ত্ব দিয়েছে। তারপরে আমি গজারির ইতিহাস ঐতিহ্য লিখেছি 17 বছর দলিল দস্তাবেজ গবেষণা করে করে আমাদের সিন্ধুকে যে দলিল দস্তাবেজ ছিল সেটাই ছিল আমার মূল প্রাণ শক্তি। সেটা করলাম। তারপরে যেটা করলাম, আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলটা নিয়ে একটা গবেষণা গ্রন্থ লিখেছি, একটি বিদ্যালয় বৃত্তান্ত। দেখেন, স্কুলের নাম কি ছিল? ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়। এটা কেমন করে প্রতিষ্ঠিত হলো, ব্রিটিশ শাসনের বিপক্ষে গিয়ে কেমন করে সাধারণ মানুষ শিক্ষার আলো জ্বলল সেটা। এবং দেখেন, এই জিনিসটা আমি গবেষণা করতে গিয়ে দেখলাম যে আমাদের তো মধ্য ইংরেজি স্কুলের বয়স 186, 87 বা 88 বছর। এবং দেখেন, বাংলাদেশে কোনো স্কুল নিয়ে কোনো পূর্ণাঙ্গ গবেষণা নাই। এই বইটা করার পরে জানলাম যে এটাই বাংলাদেশের প্রথম কোনো স্কুলকে নিয়ে পূর্ণাঙ্গ গবেষণা। দেখেন, আমরা প্রত্যেকেই পড়াশোনা করি, স্কুল পেরিয়ে কলেজে আসি, কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে যাই, তারপরে চাকরি করি, আমরা একটা ফ্ল্যাট কিনি, আমরা বড় হই, আমাদের হয় আমরা বউয়ের ঝাড়ি খাই আমরা বুড়া হই, কিংবা আমরা আমাদের ঝাড়ি খেয়ে বউ বুড়া হয়। কেউ কোনোদিন স্কুলটার খোঁজ দিল না। আমি স্কুলটা নিয়ে বই লিখলাম। আমাদের এলাকায় 1971 সালের 9 মে একটা বিশাল বড় জেনোসাইড হয়, সেটা নিয়ে আমি একটা বই লিখলাম। সেটা গবেষণা বই, গণহত্যা, গজারিয়া, রক্ত, মৃত্যু, মুক্তি। ঠিক আছে। 71-এর 7 ডিসেম্বরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ডিসকানেক্ট করতে গিয়ে আমার পরিবারের, আমার মামা, চাচাতো ভাই, চাচা ক্লাস 6-7-এ পড়তেন, তারা জেনোসাইডের শিকার। পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে মানে নির্বিচারে হত্যা করে এবং একটা গুলি খরচ করেনি, তাদেরকে ব্যায়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। সেগুলো ছোটোবেলায় আমার মনে বিশাল বেদনার সৃষ্টি করে এবং আমি ভাবি যে কবে আমি যুবক হব, কবে প্রতিবাদ করব। আমার জেঠিমার চোখ মুছতে মুছতে বড় হওয়া মানুষ আমি। সেইটা নিয়ে একটা বই লিখেছি, গণহত্যার গহন গল্প প্রসঙ্গ করার জন্য। তো প্রথমে মনে হয়েছে যে আমার জন্মের দায় দিতে হবে, যেখানে আমি বড় হয়েছি। আমি আমার এলাকা নিয়ে আমি 6টা বই লিখেছি এবং যখন আমি এগুলো নিয়ে লিখতাম তখন আমি অনেক নিগৃহের শিকার হতাম। কীরকম? অনেকে আমাকে বলতেন যে আপনি এত বড় ফটোগ্রাফার, আপনি আন্তর্জাতিক ফটোগ্রাফার, আপনি এত বড় বড় কাজ করবেন, সেগুলো না করে আপনি আঞ্চলিক কি এগুলো নিয়ে কাজ করতেছেন, আপনাকে দিয়ে কি এগুলো ঠিক যায় বলেন? আপনার উত্তর সেক্ষেত্রে কি ছিল? আমার উত্তর ছিল যে সবাই যদি বড় বড় জিনিস নিয়ে কাজ করে তাহলে ছোট ছোট কাজ কে করবে? আপনি যদি আপনার গ্রামটা নিয়ে পিএইচডি না করেন তাহলে আপনি বুঝবেন না যে যেদিন আপনার গ্রামটা নিয়ে, আপনার গ্রামের পাশের খালটা নিয়ে পিএইচডি হয়, সেদিন আপনি বুঝবেন যে শিক্ষাটা একদম সারফেস লেভেলে গিয়ে ঢুকেছে। তো দেখেন, এই 56,000 বর্গমাইলের মাত্র 51 বর্গমাইল হচ্ছে আমি যেখানে বড় হয়েছি, গজারি নামের ভূখণ্ড। এই 51 বর্গমাইল পড়তে গিয়ে আমার মধ্যযুগ থেকে শুরু করে, সুলতানি আমল থেকে শুরু করে, পাঠান আমল, মুঘল আমল থেকে শুরু করে, নবাবী আমল, ইংরেজ আমল, তার 2 ভাগ থেকে এই সময় পর্যন্ত আমার কিন্তু টোটাল ভূমি ব্যবস্থা পড়তে হয়েছে। এবং দেখেন, এই 51 বর্গমাইলকে যদি আমি গবেষণা না করতাম তাইলে কিন্তু আমি এই যে মোটা মোটা বইগুলো দেখছেন আজকে, সেগুলো আমি কল্পনা করতে পারতাম না। আজকে ধরেন এই যে আলোকচিত্র পুরাণ, এটা তো আমাদের কি বলে একটা দৃশ্য ইতিহাস নির্মাণের চেষ্টা করেছি। আমি তো সময়গুলোকে দেখি, আমার চোখে ভাসে। আমি কিন্তু আমাদের যে ফটোগ্রাফির 186 বছরের জার্নি, আমাকে যদি প্রত্যেকটা 10 বছর আলাদা করে বলতে বলেন, আমি কিন্তু আপনাকে বলতে পারবো। আমি একদম ছবির মতো দেখি কেমন করে এই বাংলায় ফটোগ্রাফি আসলো, কেমন করে ক্যামেরা আসলো, কারা কারা এই মানুষগুলো, মূল মানুষগুলো কারা। এই মানুষগুলোর নামই তো আমরা জানি না। আমরা যদি 10 জন ফটোগ্রাফারের নাম হয়তো আমরা জানি, তাও জানি না, চর্চা তো হয় নাই। তো আমি চেষ্টা করছি যে ফটোগ্রাফি, পৃথিবীতে ভিজুয়াল হয়ে গেছে, ফটোগ্রাফি যে শিল্প মাধ্যমের একটা বড় শাখা, এবং এই মানুষগুলোকে আসলে তুলে ধরা আমার দায়িত্ব।
এবং সেই দায় দিক থেকেই আমি এই কাজগুলো করে গেছি। দ্বিতীয় দায়ের কথা নিশ্চয়ই ফটোগ্রাফি নিয়ে আপনি বলবেন। সেটাই তো বললাম যে লিখেছেন, সেই হ্যাঁ, কাজগুলি আমি একদমই। করছি। সেখানে গোলাম মোস্তফাকে নিয়েও আপনার একটি বই ছিল। অনেকের নামই আসলে উঠে গোলাম এসেছে। মোস্তফা, দেখেন বাংলাদেশ টেলিভিশন মানে যেটা পিটিভি, পাকিস্তান টেলিভিশন, সেগুলো তো গোলাম মোস্তফার হাত ধরেই। উনি তো প্রথম, মানে যে 3 জন ক্যামেরাম্যান, উনি হচ্ছেন সেই মানুষটা। তাকে আমি তার সাক্ষাৎকার নিয়েছি 2 দিন। সেই 2 দিনের সাক্ষাৎকারে তার সম্পূর্ণ জীবন, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে করোনার সময় পর্যন্ত টেলিভিশন কেমন করে গড়ে উঠল, তার ইতিহাস পাবেন আপনি মধুরিমা আলাপ গোলাম মোস্তফার সঙ্গে। তো আমি চেষ্টা করেছি যে যারা যতটুকু কাজ করেছেন তাদের কাজগুলো মানুষের সামনে তুলে আনা। এখন আপনি পেশাগত জায়গায় কোথায় আছেন বা কি করছেন? আমি তো ধরেন, আমি জানেন যে আমি সংবাদচিত্রী। আমি দীর্ঘ সময় প্রথম আলোতে কাজ করেছি সংবাদচিত্রী হিসেবে। এখন আমি দৈনিক দেশ রূপান্তর পত্রিকা এর আলোকচিত্র সম্পাদক হিসেবে কাজ করছি। আমি পড়াই। আমি স্টেট ইউনিভার্সিটিতে সর্বশেষ পড়াতাম। অনেক দিন পড়াই না, ফটোগ্রাফি পড়াই, অন্য কিছু কিন্তু না। আর আমার সবচেয়ে যে বেশি সময়টা কেটে যায়, ধরেন আমার পরিবারও তো আছে, পরিবার, চাকরি, সেটাও আমি খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি এবং খুবই সততার সঙ্গে করার চেষ্টা করি যতটুকু সময় দেওয়ার। এর বাইরে আমি লেখালেখি, আমি কিন্তু এক ধরনের ঘোরের মধ্যেই থাকি। আমি ঘুমের মধ্যে আসলে আমি ফটোগ্রাফি ভাবি। দেখেন আমার জীবনে ফটোগ্রাফি ছাড়া কিছু নাই। আমি গ্রাম থেকে আসা একটা ছেলে, আমার জীবনে যদি ছবি তোলা না থাকতো, ফটোগ্রাফি নিয়ে না থাকতো, এত মানুষের সৌহার্দ্য, ভালোবাসা তো পাওয়া সম্ভব হতো না। এই যে আপনার সঙ্গে পরিচয়, সেটা কি কম বড় ব্যাপার বলেন? সত্যি। এবং আপনি যা জেনেছেন আপনার ওই জায়গা থেকে আসলে আমরা সমৃদ্ধ হলাম আপনার কাছ থেকে এই গবেষণাধর্মী কাজগুলোতে। এই যে ফটোগ্রাফির সাথে আপনার বসবাস, এই যে জীবনযাপন, ভিন্নভাবে আবিষ্কার করা নিজেকে এবং পুরো দুনিয়াকে একটি জায়গায় আবদ্ধ করে একটি বইয়ের মলাটে এনে আমাদের সকলের সামনে পরিচিত করানো। তরুণ প্রজন্মকে পড়ান আপনি, এই বিষয়টাও বললেন। তাদের এখন এই বিষয়ে আগ্রহ কেমন? শুনেন, পৃথিবী তো ভিজুয়াল হয়ে গেছে। এখন দেখবেন যে এক সময় ক্যামেরায় ছবি তুলতে গেলে 7 দিন আগে ফটোগ্রাফার হায়ার করতে হতো। সাজুগুজু শুরু হইতো অনেক আগের থেকে, কোন শার্টটা পরবো, চুল ঠিক আছে কিনা, নানা রকম। দেখেন, বিশাল বড় বক্স ক্যামেরা ছিল, সেখানে আয়োজন নানা রকম। দেখেন এখন পৃথিবী কত আগায় গেছে। ধরেন আপনি আমি কথা বলছি, সেটা সঙ্গে সঙ্গে সারা দুনিয়ায় চলে গেছে। তো বুঝছেন যে পৃথিবীটা ভিজুয়াল হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন যে ফটোগ্রাফি কোন জায়গায় চলে গেছে। কারণ আপনাকে এখন বাঁচতে হলে ফটোগ্রাফির সঙ্গে, আপনার মানে অডিও ভিজুয়ালের সঙ্গে আপনাকে বসবাস করতে হবে। বাইরে আপনি আপনার ইয়ে নাই। তো এইবার বোঝেন যে একটা সময় দেখেন যে আমি খুব বিস্মিত হই যে সত্যজিতের দাদাও, মানে উপেন্দ্রকিশোর রায় চৌধুরী সত্যজিতের বাবা সুকুমার রায়কে উনি ফটোগ্রাফি পড়তে পাঠায় 1911 সালে ম্যানচেস্টার শিল্প মহাবিদ্যালয়ে। 1911 সালে ছেলেকে ফটোগ্রাফি পড়তে পাঠায় ইংল্যান্ডে 1911 সালে। চিন্তা করতে পারেন? এখন দেখেন বাংলাদেশে আগে ফটোগ্রাফি বললেই বলতো কোন স্টুডিওতে কাজ করো, সেই জায়গায় দেখেন পাঠশালা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের একটা মানে ফ্যাকাল্টি। আমাদের ছেলেমেয়েরা এখন ফটোগ্রাফিতে অনার্স পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। আমি কাউন্টার ফটোর কথা বলি, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড একটা ইনস্টিটিউট। আপনি ভাবতে পারেন, বলাই যায় যে বাংলাদেশ আসলে আগাচ্ছে ফটোগ্রাফির। শুনেন, বাংলাদেশ শুধু আগাচ্ছে না, সমগ্র দুনিয়ায়, আমি তো বললাম সমগ্র শিল্প দুনিয়ায় বাংলাদেশের ফটোগ্রাফির যে অবস্থান, পৃথিবীর আমরা এমন কোনো সম্মানজনক অ্যাওয়ার্ড গ্রান্ট নাই যেটা আমরা পাই নাই। আমরা তো ওয়ার্ল্ড প্রেসই পাইছে বাংলাদেশের 10 জন আলোকচিত্রী। আপনি চিন্তা করতে পারেন, ওয়ার্ল্ড প্রেসকে বলা হয় ফটোগ্রাফির প্রায় নোবেলের সমকক্ষ বলতে পারেন। মাস্টার ক্লাস পেয়েছে, আমরা পুলিৎজার বাকি ছিল, পুলিৎজারও আমরা পেয়েছি। সো বাংলাদেশের ফটোগ্রাফির জমিটা অনেক বেশি বিস্তীর্ণ। একটা কথা বলি, আমাদের অর্জনের খাতা তাহলে বলাই যায় বেশ অনেক অনেক। শোনেন, বাংলাদেশের ফটোগ্রাফি এবং আর্কিটেকচার যে জায়গায় গেছে,
আমি অন্য শিল্প মাধ্যমকেও খাটো করে দেখছি না, কিন্তু ওইটা যে জায়গায় গেছে সেটা একদম ইনফিনিটি। মানে সেটা আমি বলে শেষ করতে পারবো না, বলতে গেলে লিস্ট বলতে গেলে অনেক সময় লাগবে। একটা কথা বলতে চাই, খুব বিনয়ের সঙ্গে বলতে চাই। আপনি এর আগে আমাকে প্রশ্ন করেছিলেন ইন্টারভিউর আগে, যে এই যে এগুলা লিখতে গেলাম, আমার মনে হয় যেগুলো কেন লিখি, এগুলো যে কষ্টকর কাজ, যে থ্যাঙ্কসলেস এবং যে কঠিন। ধরেন আপনি কোনো কিছু লিখতে গেলে আপনি দেখবেন আপনার সামনে রাস্তায় কাটা, আপনার পা রক্তাক্ত হয়ে যায়। তারপরে ধরেন একটা বই লিখবেন, 10 জন শত্রু তৈরি হয়, আপনার প্রিয় বন্ধুরাই আপনার বিপক্ষে চলে যায়। সত্যিই তাই। আসলে এই লেখার জার্নিটা অন্যরকম, ছবি তোলার জার্নিও অন্যরকম। এই গল্পের ধারা আসলে চলতেই থাকতো, চলতেই থাকবে। আরও শোনার সৌভাগ্য আশা করি আমাদের হবে। এখন পর্দা থেকে বিদায় নিতে হবে। ভালো থাকবেন আপনি। আপনিও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।